বস্তির এক গুন্ডা প্রেমে পড়ে যায় সুন্দরী ডক্টর অনন্যার। এবার তাকে ইমপ্রেস করতে সে অনন্যার বাবার মতোই একজন বক্সার হওয়ার চেষ্টা করতে থাকে। অনন্যাও ধীরে ধীরে তার প্রেমে পড়ে। তবে তার বাবা যখন এই ব্যাপারে জানতে পারে, সে তো কোনোভাবেই তাদের এই সম্পর্ক মেনে নিতে পারে না। কারণ একই তো এই ছেলে গুন্ডা, তার উপর অনন্যারা হিন্দু হলেও ছেলে ছিল মুসলিম, তাই কেউই তাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না। তবে এরপর তাদের দুজনের জীবন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যায় এবং তাদের সম্পর্কের শেষ পরিণতিই বা কি হয়, আর সবশেষে সামান্য এই বস্তির ছেলেটা কিভাবে একজন বিখ্যাত বক্সার হয়ে ওঠে, সেটাই দেখব আজকের গল্প তুফানে। শুরুতেই আমরা এক রেসলারকে দেখতে পাই, তার নাম আজিজ আলী। সে তার ম্যাচের জন্যই প্রস্তুত হচ্ছিল। তো ম্যাচ শুরুর আগেই সে নিজের কাছের একটা পুতুলকে চুমু দিয়ে তাতে মাথা ঠেকিয়ে নেয়। দৃশ্য চলে আসে একটা বস্তিতে। দেখা যায় আজিজের বন্ধু দৌড়ে আজিজের কাছে যায় আর তাকে বলে যে জাফর ভাইয়ের মেসেজ এসেছে, শওকত ভাইয়ের অবস্থা দেখো। দেখে মনে হচ্ছে পাওয়ের মধ্যে কেউ চাটনি ঢেলে চটকে দিয়েছে। আজিজ তো তখনই তার বন্ধুকে নিয়ে বাজারের এক দোকানে চলে যায়। দোকানের মালিক তখন আজিজকে বলে, এখান থেকে কিচ্ছু পাবে না, চলে যাও এখান থেকে। আজিজ তখন দোকানদারকে বলে, খদ্দের হয়ে এসেছি, 2টা বান মাস্কা দাও। সে একটা টেবিলে এরপর বসে পড়ে খাওয়ার জন্য। তখনই দোকানে থাকা বাকি কাস্টমারগুলো দোকানের বাইরে বের হতে থাকে। এটা দেখে আজিজ জিজ্ঞেস করে, আরে কি হচ্ছে এইসব? দোকানের ছেলেগুলো তখন দোকানের ভেতর থেকে শাটার বন্ধ করতে থাকে। তো এরপরে আজিজ দোকানের মালিকের কাছে ফোনের একটা ছবি নিয়ে গিয়ে বলে, তো তাহলে তুই শওকতের ছবি তুলে জাফর ভাইয়ের কাছে পাঠিয়েছিস, তাই তো? তখন দোকানদার বলে, হ্যাঁ পাঠিয়েছি, আর একটু পর তোর ছবিও পাঠাবো জাফর ভাইয়ের কাছে। আর শোন, দোকান এখন বন্ধ হচ্ছে, বের হয় এখান থেকে। আজিজ তো তখন দোকানের ভেতরে থেকেই শাটার বন্ধ করে দেয়। আর আজিজের বন্ধু তখন দোকানদারের গলায় ছুরি ধরে। সেই সময় দেখা যায় দোকানের ছেলেগুলো আজিজকে ধরে মারতে শুরু করে দেয়। আজিজও তো তাদের প্রত্যেককে পাল্টা জবাব দেয়। সে একাই 4-5 জনের সাথে লড়াই করছিল। লড়াই শেষে সবাইকে উত্তম মধ্যম দেওয়ার পর সে দোকানের মালিককে ধরে মারতে থাকে। আর এরপরই দেখা যায় আজিজের বন্ধু এবার ওই মালিকের ছবি তুলেই জাফর ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়। তো এখানের এই কাজ শেষে আজিজ তার বন্ধুকে নিয়ে চলে যায় হাসপাতালে। কোনো সিরিয়ালের তোয়াক্কা সে করে না, সে একদম সোজা ডাক্তারের চেম্বারের ভেতরেই ঢুকে পড়ে। আর সেই চেম্বারেই আমরা একটা মেয়ে ডাক্তারকে দেখি, তার নাম অনন্যা। তো সে জিজ্ঞেস করে, পেশেন্টকে? আজিজের বন্ধু বলে, ভাই পেশেন্ট, আর আমি তার সাথে এসেছি। এটা শুনেই ডাক্তার অনন্যা বলতে থাকে যে তোমার ভাই কি ছোট বাচ্চা যে তার সাথে আসতে হবে? আজিজের বন্ধু তখন উত্তর দেয়, আরে না না, আসলে আমারও আঙ্গুলে একটু ব্যথা লেগেছে, তাই আমিও এসেছি। ডাক্তার অনন্যা তখন আজিজের বন্ধুকে সেখান থেকে বের করে দেয়। আর আজিজের ক্ষত সে পরীক্ষা করতে শুরু করে আর তাকে জিজ্ঞেস করে যে কি করে এত ব্যথা লাগলো। আজিজ জবাব দেয়, গরমাগর্মিতে। ডাক্তার অনন্যা তো তার এসবের কিছুই বুঝতে পারে না, তাই সে জিজ্ঞেস করে, এটা আবার কি, এর মানেটা কি? তখন আজিজ বলে, এর মানে আমি প্রথমে কথাবার্তা দিয়ে শুরু করেছিলাম, এখন সামনের জন মারপিট করতে আসলে জবাব তো দিতেই হবে, তাই না? তাই জবাব দিয়ে দিয়েছি। এটা শুনে ডাক্তার অনন্যা তাকে বলে, ও তার মানে স্ট্রিট ফাইট? আজিজ বলে, না না, সব ফাইট। ডাক্তার অনন্যা এটা শুনে তাকে জিজ্ঞেস করে, তো কি তোমার সব, নাকি কিছু কিনছিলে তুমি? আজিজ বলে, আসলে আমার কাজটা হচ্ছে হেফাজতের কাজ, এই সবকিছুই আমি মারামারি করে করে থাকি, বলতে পারো মানুষ, গোডাউন, ঘর সবকিছুর হেফাজত করি আমি। অনন্যা এসব শুনে আজিজকে চেম্বার থেকেই বেরিয়ে যেতে বলে। সে বলে, এটা একটা চ্যারিটি হাসপাতাল, গরিব আর সুবিধা বঞ্চিত মানুষদের জন্য, তোমার মতো এইসব গুন্ডাদের জন্য নয়, বেরিয়ে যাও এখান থেকে। আজিজ তখন বলতে থাকে, আমি কেন বেরিয়ে যাব? প্রথমে পট্টি তো বেঁধে দাও, আমার তো আঘাত লেগেছে, তাই না? আর তুমি তো ডাক্তার, এটা তো তোমার কাজ। অনন্যা সেই সময় একজন নার্সকে ডাকে আর আজিজকে কেবিন থেকেই বের করে দেয়। আর এটাও বলে, যদি মারপিট করে চিকিৎসা নিতে হয় তবে প্রাইভেট হাসপাতালে যাও, এখানে আসবে না। তখন বাইরে গিয়ে আজিজ তার বন্ধুকে ভেতরের সব কাহিনী বলে। এই সময় এক মহিলা নার্স এসে আজিজকে জিজ্ঞেস করে, কি করেছিস তোরা? ডাক্তারের উপর কি লাইন মেরেছিস নাকি? বের করে দিল কেন? কি অঘটন ঘটালি তুই? আজিজের বন্ধু তখন বলে, আজিজকে তো ডাক্তার গুন্ডা বলে বের করে দিয়েছে। তখন ওই মহিলা নার্সটি বলে, আচ্ছা এদিকায়। এরপরই সে আজিজের হাতে পট্টি লাগিয়ে দেয়। এরপর সে অনন্যার কাছে যায় আর তাকে বলে, তুমি তো ডাক্তার তাই না? তাহলে ও তো পেশেন্ট ছিল, বাইরে পাঠিয়ে দিলে কেন? অনন্যা বলে, এসব উসুলি মারামারি আমার দ্বারা হয় না, এসব আমার পছন্দ না, আর এসব গুন্ডাদেরকেও আমি পছন্দ করি না, তাই তাদের জায়গাও এখানে নেই, এ কারণেই আমি বের করে দিয়েছি। মহিলা নার্স তখন বলে, দুনিয়া এমনই,
এজন্য নিজেকে কখনো প্রশ্ন করে না। অনন্যা বলে, কারণ ওর এসব করতে ভালো লাগে তাই প্রশ্ন করে না। ওর বিবেকবোধ আছে নাকি? নার্স তখন বলে, ওর কাছে আর কি চয়েসই বা আছে বলতো? এর উত্তরে অনন্যা বলে, সবার কাছেই চয়েস আছে। কে কি হতে চায়, কেন হতে চায়, সব নিজের হাতে থাকে। নার্স বলে, না, সবার কাছে চয়েস থাকে না। এদিকে আজিজ তার বন্ধুকে নিয়ে জাফরের কাছে যায়। জাফর বলে, মাকসুদ রাজি হয়ে গেছে? আজিজের বন্ধু বলে, আজিজ 2টা চড় মেরেছে, সাথে সাথেই রাজি হয়ে গেছে। তো তারা আসলে এসব করেই তাদের গুন্ডাগিরি করে বেড়ায়, বিভিন্ন জায়গা থেকে টাকা উসুল করে বেড়ায়, এই তাদের কাজ। আর তাদের মাথার উপরে রয়েছে এই জাফর। যাক, তো আজিজ তার বন্ধুকে নিয়ে ঘর থেকে বের হতে গেলে জাফর তাকে তার একটা দামি ঘড়ি উপহার দেয়। সে বলে, এটা কখনো বেচবি না, এটা আমার বাবার চিহ্ন, তবে এই জিনিসটা আমি তোকে দিলাম, যত্ন করে রাখিস। তো এরপরই আজিজ তার বন্ধুকে নিয়ে এক এতিমখানায় যায়। সেখানে গেলে তো সব বাচ্চারা তাকে জড়িয়ে ধরে, বোঝাই যায় সবাই তাকে খুব পছন্দ করে। তবে সেই গুন্ডাগিরি হয়তো পরিস্থিতির চাপে পড়ে করেছে, কিন্তু মন থেকে হয়তো সে অনেক ভালো মানুষ। যাক, তো দেখা যায় এতিমখানায় সে সবার জন্য মাটন খিচুড়ির ব্যবস্থা করে, বাচ্চাদের সাথে সেখানে সে খেলে অনেক মজা করে। তো সেই সময়ই এক ছেলে এক লোকের জুতো পরে পালাতে নেয়, তখনই লোকটি তাকে ধাওয়া করে। আজিজ তখন লোকটিকে থামিয়ে দেয়। ছেলেটি লোকটাকে বলে, আর একটু বড় হতে দে, তারপর তোকে দেখাবো মজা। এটা শুনেই তো লোকটা ছেলেটাকে মারতে চলে যায়। তখনই আজিজ তাকে আটকায় আর বলতে থাকে, তুই এখন আমার সামনে ছোটদের উপর হাত তুলবি? এরপর সে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা এখানে সবাই একসাথে থাকবে, যদি মারতে হয় তাহলে বাইরের লোককে মারবে, বুঝুন অবস্থা। যাক, তো আজিজ বাচ্চাগুলোকে নতুন জামা, জুতা, চশমা এই সব কিছু কিনে দেয়। তারা তো খুব খুশি ছিল। ঠিক এই সময় রাস্তা দিয়ে অনন্যা তার স্কুটিতে করে যাচ্ছিল। সেই সব এরপরই দেখা যায় আজিজ তার বস্তির একটা জিমে আসে ব্যায়াম করতে। তখনই একটা চিকন দুর্বল ছেলেকে নিয়ে এক লোক প্র্যাকটিস করতে চাইছিল না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল। আজিজ তখন বলে, আমি ওর সাথে প্র্যাকটিস করতে রাজি আছি। জিমের ট্রেনার তাকে বলে, তুই শুধু হাত উঁচু করে রাখবি আর ও এসে এখানে পাঞ্চ আর সুইং করবে। আজিজ বলে, তো মারবো কখন? ট্রেনার বলে, তুই তো মারবি না। আজিজ এটা শুনে বলে, তো লাভটা কি? যাক, তো এরপরই প্র্যাকটিস শুরু হয়। এক পর্যায়ে ওই লোকটি আজিজকে জোরে একটা ঘুষি দিয়ে দেয়। আজিজও তো লোকটাকে পাল্টা এক ঘুষি দেয়। ট্রেনার তো সাথে সাথে এসে তাদের থামায়। আজিজ আর তার বন্ধু তখন লোকটিকে টিজ করতে থাকে, কিন্তু লোকটি আজিজের কাছে এসে তাকে পানির বোতল দেয় আর বলে, ছেড়ে দিলাম আজকে। এরপর জিম ট্রেনার বলে, বক্সিং আর ভাইগিরির মধ্যে এই একটাই তফাৎ, ম্যাচ চলাকালীন যতক্ষণ রিংয়ের ভেতর আছিস মারামারি চলবে, কিন্তু ম্যাচ শেষে রিংয়ের বাইরে সবাই আবার বন্ধু হয়ে যায়। বক্সিং এর মধ্যে ডিসিপ্লিন আছে, সম্মান আছে, নামও আছে। আর মোহাম্মদ আলীর নাম শুনেছিস তোরা? আজিজের বন্ধু বলে, হ্যাঁ হ্যাঁ, পাশের গলিতেই তো থাকে, একটা ছাপরি। ট্রেনার তখন আজিজের বন্ধুকে সেখান থেকে বের করে দেয় আর আজিজকে রেসলার মোহাম্মদ আলীর একটা ম্যাচের ভিডিও দেখায়। এই মোহাম্মদ আলী একজন বিখ্যাত রেসলার, যার নাম রেসলিং জগতে সবার ওপরে থাকে। আজিজ তো মুগ্ধ হয়ে তার ম্যাচের ভিডিওগুলো দেখতে থাকে। তো একদিন জিম ট্রেনিং এর সময় আজিজ খালি হাতে টায়ারকে পাঞ্চ করছিল। এটা দেখে তার ট্রেনার এসে তাকে গ্লাভস দেয় আর বলে, এটা ইউজ কর, নাহলে হাত ভেঙে যাবে তো। আজিজ তখন ট্রেনারকে বলে, মোহাম্মদ আলীর ভিডিও দেখে মাথা পুরো ঘুরে গেছে আমার। ট্রেনার তখন বলতে থাকে, আসলে বক্সিং এক প্রকার নেশা। আর আজিজ, তোর মধ্যে শক্তি আছে, সাহস আছে, কিন্তু এটা একটা স্পোর্ট, সঠিক টেকনিক শিখতে হবে তোকে। আর এই সব কিছু শিখতে হলে সময়ও যাবে অনেক, হুট করেই বক্সিং করতে নামা যায় না। তো এরপর থেকে দেখা যায় কালকের সেই লোক, যার নাম পারভেজ, সে আজিজকে তার ট্রেনিং এ সাহায্য করতে থাকে। আসলে আজিজও এখন এইসব গুন্ডাগিরি ছেড়ে বক্সিং করতে চাচ্ছিল। মোহাম্মদ আলীর বক্সিং দেখেই সে মুগ্ধ হয়েছে। যাক, তো এরপরই আজিজ পারভেজকে বলে, কালকে শুধু শুধুই তোর সাথে ঝামেলা করেছিলাম আমি, তাই ওটার জন্য ক্ষমা করে দিস আমাকে। পারভেজ বলে, আরে বাদ দে, এখন গ্লাভস পরে নিয়েছিস, সব ঠিক আছে। তো আজিজের ট্রেনার বলে, প্রত্যেক ফাইটে 3টা করে রাউন্ড থাকে। তিনি আজিজ আর পারভেজকে নিয়ে এবার বক্সিং রিংয়ে যায় আর সেখানে তাদের কোচ নানা প্রভুর পরিচয় দেয়। তিনি মুম্বাইয়ের সবচেয়ে বেস্ট কোচ। তো দেখা যায় জিম ট্রেনার মার্চেন্ট এবার আজিজের সাথে নানা প্রভুর সাক্ষাৎ করিয়ে দেয়। ট্রেনার নানা প্রভুকে বলে, আজকে আজিজের প্রথম ফ্রেন্ডলি ম্যাচ আপনার কোনো ছেলের সাথে করানো যাক, কি বলেন? আজিজের বন্ধু বলে, ভাই, এর অনেক শক্তি আছে কিন্তু। নানা প্রভু তো এটা শুনে ফেলে আর বলে,
তোর ভাইকে দিয়ে রাস্তা বানানোর কাজ করব না, বক্সিং করতে হবে, রিংয়ের মধ্যে শক্তির সদ্ব্যবহার করতে হবে। করবি তো সদ্ব্যবহার? আজিজ বলে, হ্যাঁ স্যার। নানা প্রভু তখন বলে, আচ্ছা আগে রিংয়ে নাম, এরপর বোঝা যাবে। এরপরে ম্যাচ শুরু হয়। প্রথম দিকে আজিজ বেশ ভালো পারফর্ম করলেও শেষের দিকে এসে তার হার হয়ে যায়। আজিজ তখন তার ট্রেনারকে বলে, কিভাবে হেরে গেলাম আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ট্রেনার বলে, তুই ওই বক্সারের থেকে হারিসনি, কোচ নানা প্রভুর কাছে হেরেছিস। তখন আজিজের বন্ধু বলে, আপনিই আমাদের কোচ হয়ে যান না। তখন ট্রেনার বলতে থাকে, হ্যাঁ আমি এমনিতে একজন ভালো মানের কোচ, কিন্তু আজিজ তোকে যদি বক্সিং এ আরো এগিয়ে যেতে হয় তবে নানা প্রভুর কাছ থেকেই ট্রেনিং নিতে হবে। আজিজ তখন নানা প্রভুর কাছে যায়। নানা প্রভু আজিজকে বলে, এখন বুঝলি শক্তির সঠিক ব্যবহার কিভাবে করতে হয়? আজিজের চোখের ক্ষত দেখে সে বলতে থাকে, সম্মানের ক্ষত এটা, জলদি ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আজিজের বন্ধু তখন আজিজকে নিয়ে আবারও সেই হাসপাতালে যায় আজিজের চিকিৎসার জন্য। এবার সেই মহিলা নার্সের কাছে যায় আজিজ। নার্স ডিসুজা আজিজকে ডাক্তার অনন্যার কাছে নিয়ে যায়। তখন অনন্যা বলে, তোমাকে বলেছিলাম না এটা একটা চ্যারিটি হাসপাতাল, মারামারি করে প্রাইভেট হাসপাতালে কেন যাও না, এখানে কেন বারবার চলে আসো? আজিজ তখন নার্সকে বলে, তুমি আমাকে দেখো তো, ডাক্তার আবার আমাকে একা ছেড়ে দিবে, তাই তুমি দেখলেই ভালো। নার্স তখন আজিজকে জিজ্ঞেস করে যে কিভাবে আজকের এই চোট লাগলো। আজিজ অনন্যাকে শুনিয়ে শুনিয়ে বলে যে আজকের এটা গুন্ডাগিরির জন্য হয়নি, বক্সিং জানেন তো আমি এখন নতুন নতুন শিখছি, আমার জ্ঞান একটু কম, তাই বিপক্ষ টেকনিক ইউজ করে আমাকে মেরেছে, তাই এই আঘাত লেগেছে। আসলে বক্সিং এ শক্তির সঠিক ব্যবহার করতে হয়। এই সময় অনন্যা আজিজের কাছে এসে বলে, তুমি 2 মিনিট একটু চুপ থাকতে পারো না? আর নার্সকে জিজ্ঞেস করে, ক্ষত কি অনেক বেশি গাঢ়? আজিজের বন্ধু তখন পাশ থেকে বলে, ভাই সোজা ডাউন তো হয়ে যাবে না? অনন্যা তখন আজিজের বন্ধুকে আবারও বাইরে পাঠিয়ে দেয়, কারণ সে সবসময় উল্টোপাল্টা বকবক করতেই থাকে। এরপর সে নার্সকে বলে স্টিচেস লাগাতে হবে। আজিজের চোখে এবার সে সেলাই করে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। সে বলে, চোখ একটুর জন্য রক্ষা পেয়েছে। আজিজ তখন অনন্যাকে বলতে থাকে, আপনার ঘড়ি তো 10 মিনিট এগিয়ে। অনন্যা জবাব দেয়, ঘড়ির সময় 10 মিনিট এগিয়ে রাখা আমার অভ্যাস, এতে আমি সবসময় সময়ের থেকে এগিয়ে থাকি। যাক, তো কি গার্ড ওপেন করে খেলছিলে? আজিজ এটা শুনে বলে, আরে বাহ, আপনি এই খেলা জানেন? বক্সাররা তো কাঠের পুতুলের মতো, আসল সুতো তো কোচের হাতে, সে যদি বলে বামে তো বামে, আর ডানে বললে ডানে। আমি কিন্তু বিপক্ষকে অনেক মেরেছিলাম, কিন্তু যখন তার কোচ তাকে ইনস্ট্রাকশন দেয়া শুরু করলো তখনই আমি হেরে যাই। নানা স্যার এই খেলার পুরো বাপ। অনন্যা তখন তার কাছে ওই কোচের পুরো নাম শুনতে চায়। আজিজ বলে, কোচের নাম নানা প্রভু। কোচ তো সেই খেলায় বেশ ভালো, কিন্তু মানুষ হিসেবে অনেক রাগী। প্রতিদিন সকালে তিনি করল্লা খেয়ে বাড়ি থেকে বের হন, তার চেহারাটাও কেমন যেন। অনন্যা তখন হেসে জিজ্ঞেস করে, এটা কি ওনার প্রশংসা ছিল নাকি বদনাম? আজিজ বলে, অবশ্যই প্রশংসা, ওনার মতো কোচ যদি আমার ভাগ্যে জোটে তাহলে বক্সিং এর বচ্চন হয়ে যেতে পারবো আমি। তখন অনন্যা বলতে থাকে, তো ওনার মতোই কেন, উনি নয় কেন? এটা শুনে আজিজ বলে, আসলে আমি তো বস্তির ছেলে, সারাদিন গুন্ডাগিরি করে বেড়াই, ওনার সার্কেলটাই আলাদা, উনি আমাকে কেনই বা ট্রেনিং দিবেন? আমি তো বস্তির বখাটে ছেলেদের সাথে মেলামেশা করি। এটা শুনে অনন্যা বলে, তুমি সেদিন যে বাচ্চাদের নতুন জুতা দিচ্ছিলে ওরা তো বখাটে নয়, তাই না? এটা শুনে আজিজ একটু অবাক হয় আর বলতে থাকে, আপনি কি করে জানলেন? ওরাও আমার মতো আসলে এতিমখানার ছেলে, যখন ওদের সাথে দেখা করি মনে হয় নিজের ছোটবেলা উপভোগ করছি। এরপরই রাতে অনন্যা তার বাড়িতে আসে, আর তখন আমরা দেখতে পাই নানা প্রভুকে। আসলে নানা প্রভু তারই বাবা, কিন্তু অনন্যা আজিজের সামনে কিছুই প্রকাশ করেনি। তো এরপরই সে তার বাবাকে দেখে হাসতে থাকে। নানা প্রভু আর তার বন্ধু অনন্যাকে তার বিয়ের জন্য এক ডাক্তারের ছবি দেখায়। সে ভারতীয় কিন্তু আমেরিকাতে থাকে। নানা প্রভু বলে যে ছেলের বাবা নেই, মা সাথে থাকে। অনন্যা তখন বলতে থাকে, তাহলে বাবা তুমিই বিয়ে করে নাও না, আমি একটা মাও পেয়ে যাব আর একটা ডাক্তার ভাইও থাকবে আমার, খুব ভালো হবে না বলো? দেখো বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর আমেরিকাতে তো কখনোই না। তো এরপরই অনন্যা তার বাবার খাবার বেড়ে দিতে গেলে তার বাবা বলে, তোকে দেখে মাঝে মাঝে সুমতির কথা অনেক মনে পড়ে। অনন্যা তখনই রুমে গিয়ে তার মা সুমতির ছবি দেখে আর বলতে থাকে, মা 5 মিনিটের জন্য আসো না, বাবা তোমাকে অনেক মিস করে। এরপরই অনন্যা নানা প্রভুকে বলে, আজকে এক বক্সার এসেছিল ইনজুরি নিয়ে,
তোমার অনেক প্রশংসা করছিল, তুমি নাকি মহান কোচ। নানা প্রভু বলে, হ্যাঁ হ্যাঁ চিনেছি, ও ডোংরিতে থাকে, এমন ছেলে অনেক দেখেছি, আর ও মুম্বাই যেতে চায়। এসব শুনে অনন্যা বলে, যদি পটেনশিয়াল থাকে তাহলে কি সমস্যা? নানা প্রভু বলে, আসলে এই মুসলমান লোকেদের থেকে দূরে থাকাই ভালো। এর মাধ্যমে বোঝা যায় তার মুসলিমদের প্রতি অনেক বেশি রাগ জমে আছে। আসলে এক ভয়ঙ্কর বিস্ফোরণে তার স্ত্রী মারা গিয়েছিল, আর সেই বিস্ফোরণের পিছনে নাকি কিছু অসৎ মুসলমানরাই দায়ী ছিল। এ কারণেই সে মুসলিমদের সেভাবে পছন্দ করে না। তবে সবাই তো আর সমান হয় না। যাক, দৃশ্য পাল্টে ডোংরিতে চলে আসে। আজিজ বাজারে এক লোককে অনেক মারছিল তখন। অনন্যা সেই সময় স্কুটি নিয়ে যেতে থাকে। তখনই তার নজর আজিজের দিকে পড়ে। আজিজও তাকে দেখে তাকে ডাক দেয়, কিন্তু অনন্যা কিছু না শুনেই স্কুটি চালিয়ে চলে যায়। তো স্কুটি থামালে আজিজ তার কাছে আসে আর বলে, ডাক্তার সাহেব শোনো একটু, টাকা উসুলের কাজ আছে আমার, তাই এসব করতে হচ্ছে। কিন্তু অনন্যা আজিজের কথা না শুনেই চলে যায়। তো এর মধ্যেই রাত হয়ে যায়। অনন্যা তখন আজিজের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এতিমখানার বাচ্চাদের মধ্যে থেকে নিজেকে শুধরাতে চাও, নাকি নিজের মতো তাদেরকে গুন্ডা হওয়ার ট্রেনিং দিতে চাও, কোনটা? অনন্যা তখন তার 2 আঙ্গুল দেখিয়ে বলে, এটা আজ্জু ভাই আর এটা আজিজ আলী বক্সার, তুমি কোনটা হতে চাও? তো এখানে তাদের কথাবার্তা দেখে বোঝাই যায় তাদের মধ্যে ধীরে ধীরে সখ্যতা বাড়ছে। এদিকে সকালে নানা প্রভুর বক্সিং ক্লাসে আসে আজিজ। নানা তখন জিজ্ঞেস করে, তুই আসলে করিস কি? আজিজ বলে, টাকা উসুলি করি। আর নানা ভাই, এই বক্সিং এ অনেক ফরাফরি মানে মারামারি আছে তো, ওটা আমার অনেক কাছের। নানা প্রভু বলে, ফরাফরি? বুঝে গিয়েছি তোর সংস্কার, তোর অবস্থা, এখনই বাইরে বের হ তুই। আজিজ বলে, নানা ভাই একটা চান্স তো দাও আমাকে, দিয়ে তো দেখো একবার। নানা তখন জিজ্ঞেস করে, কি করবি বক্সিং শিখে? লোকেদের মারবি, দোকান বাড়ি খালি করাবি, তাই তো? আজিজ বলে, ওই দিন আপনার এক বক্সারের সাথে লড়াই হয়েছিল, হেরেছিলাম আমি, কিন্তু একটা সম্মানের ফিলিংস পেয়েছিলাম। নানা তখন হেসে বলে, সম্মান? সম্মানের মানে জানিস তুই? আজিজ বলে, আমার এরিয়ার সবাই আমার কাছে ঝুঁকে থাকে, নাক রোগড়ায়, সালাম দেয়, কিন্তু সেগুলো যে সম্মান নয় সেটা আমি জানি। সবাই আমাকে ভয় পায়, কিন্তু আমি এখন সম্মান পেতে চাই। নানা তখন রেসলিং প্র্যাকটিস করা একটি মেয়েকে ডেকে আজিজকে পাঞ্চ করতে বলে। সে বলে, বক্সিং এর প্রথম নিয়ম, প্রতিপক্ষকে মারা যাবে না, নিজেকে বাঁচাতে হবে। সে আজিজকে পাঞ্চ মারতে বলে। তখন আজিজ তো শুরুতে ইতস্তত বোধ করছিল, পরে সে পাঞ্চ মারতে আসলে নানা টেকনিক ইউজ করে পাঞ্চ আটকে দেয়। সে বলে, তোর ডিফেন্সই তোর সবচেয়ে বড় আক্রমণ। সে আজিজকে এবার কতগুলো পাঞ্চের টেকনিক শেখানোর চেষ্টা করে, কিন্তু আজিজ তো সেগুলো ঠিকভাবে করতেই পারছিল না। নানা তখন নন্দু নামের এক ছেলেকে বলে আজিজের সাথে প্র্যাকটিস করতে। আজিজ ছেলেটির সাথে প্র্যাকটিস শুরু করলে ছেলেটি নানা ভাবে তার ভুল ধরতে শুরু করে। তো তখনই পেছন ফিরে নানা ভাইকে না দেখতে পেলে পাশের 2 জন মেয়ে বলে, নানা ভাই বলেছে তোমাকে 6 মাস পর ট্রেনিং দিবে, ততক্ষণ ওয়ার্ম আপ চালু রাখো। আজিজ দিন রাত ওয়ার্ম আপ আর প্র্যাকটিস চালু রাখে। 4 সপ্তাহ পর আজিজ নানা ভাইয়ের ক্লাসে ফেরত আসে। সে এবার রিং এর ভেতর ঢুকতে গেলে নানা ভাই তাকে বাধা দেয় আর বলে, এটা নানার বক্সিং ক্লাব, এখানে প্রথমে পাকতে হয়। আজিজ তখন নানার ক্লাবের এক ছেলের সাথে রিং এর বাইরে ম্যাচ শুরু করে। এবারের ম্যাচে আজিজ জিতে যায়। নানা ভাই অবশেষে তাকে তার ক্লাবে ভর্তি করিয়ে নেয় আর বলে, কাল থেকে টাকা উসুলের ধান্দা বন্ধ, আর এই যে দাড়ি গোফ এসব কামিয়ে ফেল। আজিজ জিজ্ঞেস করে, কেন? নানা ভাই জানায় যে বক্সিং রিং এর ভেতর এসব অ্যালাউড না। আজিজ বলে, ঠিক আছে নানা ভাই। এরপরে আজিজ মিষ্টির বক্স নিয়ে ডাক্তার অনন্যার সাথে দেখা করতে আসে। সে তাকে জিজ্ঞেস করে, তোমার দাড়ি গোফ কোথায়? আজিজ বলে, বক্সিং এ এসব অ্যালাউড না, নানা স্যার বলেছেন। তো এরপরে শুরু হয় নানা প্রভুর সাথে আজিজের ট্রেনিং। সে তার আগের কাজ পুরোপুরি ভাবে ছেড়ে দিয়েছিল। একদিন আজিজ নানা ভাইয়ের ক্লাবে প্র্যাকটিস করার সময় নানা ভাই সেখানে আসে। সে আজিজকে বলে, এটা শুধু একটা বক্সিং রিং নয়, এটা একটা ঘর, আজ থেকে এটা তোর ঘর। এখন তুই ভাব যে রাতের অন্ধকারে তোর বাড়ির জানালা ভাঙলো, তুই বাইরে এসে দেখলি সামনে একজন চোর দাঁড়িয়ে আছে। তোর বাড়ির এক একটা জিনিস কোথায় সেটা তুই জানিস, চোরের তা জানা নেই। তেমনি এই বক্সিং রিং এর এক এক কোণা তুই জানিস, সামনের বক্সার তা জানে না। তাহলে তার সাহস কি করে হলো তোর ঘরে ঢোকার? রক্তঘাম এক করে তুই নিজের ঘর বানিয়েছিস, রক্ষা কর সেটাকে। নানা তখন আজিজকে নিয়ে বক্সিং লাইসেন্স রেজিস্ট্রেশন করতে চলে যায়। সেখানে আজিজ শপথ নেয় যে সে বক্সিং এর ব্যবহার কোনো অপরাধমূলক কাজের জন্য করবে না, খেলার মধ্যে পুরো ইমানদারি দেখাবে। আজিজকে বক্সিং লাইসেন্সও দিয়ে দেওয়া হয়। নানা ভাই বলে, এখন তুই যাকে মান্য করিস তার কাছে গিয়ে মাথা ঠেকে আয়,
আজিজের পর হাসপাতালের বাইরে অনন্যার আসার অপেক্ষা করতে থাকে। অনন্যা বাইরে বের হলে আজিজ তার সামনে মাথা ঝুঁকিয়ে তাকে তার বক্সিং এর লাইসেন্সটা দেখায়। সে তাকে বলে, সবকিছু আপনার কারণেই হয়েছে, কিন্তু আমি আপনাকে থ্যাঙ্কস বলবো না, কারণ এসব বললে মনে হবে সব শেষ হয়ে গেছে। অনন্যা বলে, তার মানে কি, পার্টিও দেবে না? আজিজ বলে, না এমনটা নয়, আপনি কোথায় যেতে চান বলুন। অনন্যা তখন নিজের স্কুটিতে করে আজিজকে নিয়ে বের হয়। তারা সমুদ্রের ধারে ঘুরতে আসে। অনন্যা তখন আজিজকে বলে, আমি যখনই এখানে আসি এই সূর্যটাকে ভালোবাসায় ডুবিয়ে দেই, কারণ পরের দিন যেই সূর্যটা বের হবে সেটা যাতে আমার হয়। আসলে এই ধরনেরই কাব্যিক কথাবার্তা সে বলতে থাকে। তো এখানে অনন্যা আর আজিজ বেশ কিছু ভালো মুহূর্ত উপভোগ করে। এরপরে আজিজ বাড়িতে এসে তার বন্ধুকে তাদের দুজনের সব ফটো দেখায়। আজিজের বন্ধু মুন্না তো বলে, অনন্যা একজন ডাক্তার আর আমরা হলাম জাফর ভাইয়ের আন্ডারে কাজ করা লোক, তার সাথে তো তোর কোনো ম্যাচই হবে না। আজিজ বলে, ঠিক বলেছিস। এই বলেই সে জাফর ভাইয়ের কাছে চলে যায়। জাফর ভাই বলে, তোকে তো আজকাল দেখতেই পাওয়া যায় না। আজিজ তখন বলে, আপনার সাথে একান্তে কিছু কথা বলার ছিল। এরপর সে বলতে শুরু করে, আমি বক্সিং চালু করেছি। জাফর ভাই বলে, ভালো তো, তোর পার্সোনালিটি বাড়বে, আর আমাদের কাজই তো হলো মানুষকে ভয় দেখিয়ে টাকা উসুল করা। আজিজ বলে, আমি বক্সিং লাইসেন্স করতে গিয়েছিলাম, ওখানে শপথ নিয়েছি যে এইসব কাজ আর করব না। জাফর জিজ্ঞেস করে, এইসব কাজ মানে? এটা শুনে সে হাসতে থাকে। তখন সামনে থাকা এক পুলিশকে সে বলতে থাকে, ওকে আমি নালা থেকে কুড়িয়ে পেয়েছিলাম, নিজের পরিশ্রমের ফল একে দিয়েছি, আর এখন কি সব বলছে। আজিজ তখন জাফর ভাইয়ের পাশ থেকে উঠে দাঁড়িয়ে তাকে কিছু বলতে চায়, কিন্তু তখনই জাফর ভাই হুঙ্কার দিয়ে তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। রাতে আজিজ আর অনন্যা আবারও সেই সমুদ্রের ধারে এসে বসে আর দুজন মিলে অনেক কথা বলতে থাকে। আজিজ বলে, জাফর ভাই আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছিল, আজ অনাথ হওয়ার কষ্ট বুঝতে পারছি। তুমি কি কাউকে এভাবে হারিয়েছ? অনন্যা বলে, আমার মাকে বোম ব্লাস্টে। 8 বছরের ছিলাম আমি, সেম বাসে। ওই বয়সটাই অমন ছিল যে মা না থাকার কষ্টও আমি অতটা বুঝতে পারিনি। আজিজ বলে, আমার মনে হয়েছিল আমার কষ্ট অনেক বড়, কিন্তু তোমারটা তো আরো বড়। অনন্যা তখন বলে, আমার কষ্টই আমাকে ডাক্তার বানিয়েছে, তোমার যে কষ্ট যে রাগ সেই সব একদিন তোমার স্বপ্ন পূরণ করবে। আজিজ বলে, স্বপ্ন তো আপনিই আমাকে দেখিয়েছেন। অনন্যা তখন বলতে থাকে, তো পূর্ণ করো আমার স্বপ্ন। এই বলেই অনন্যা আজিজের কাঁধে মাথা দেয়। এদিকে নানা ভাই বাড়িতে তার বন্ধুকে বলছিল, চলো আজ চাইনিজ খাবার অর্ডার করি। তার বন্ধু বাজারের এক মুসলিম লোকের দোকান থেকে তখন অর্ডার করতে চায়, কিন্তু নানা ভাই এক হিন্দুর দোকান থেকে খাবার অর্ডার করতে চায়। নানা ভাইয়ের বন্ধু বলে, খাবারের ব্যাপারে কেন জাতপাত টেনে আনছিস? নানা ভাই বলে, আমি জাতপাত টেনে আনছি? দুনিয়াভর উগ্ররা বিশৃঙ্খলা করে বেড়াচ্ছে ধর্ম নিয়ে, সেটা চোখে পড়ছে না? আজকে হিন্দু একটু জাগ্রত হয়ে গিয়েছে তো সমস্যা হচ্ছে? তোমার জন্য হিন্দু ধর্ম সংকটে চলে এসেছে। নানা ভাইয়ের বন্ধু বলে, ধর্ম অনেক আলাদা, ধর্ম অনেক বড় শব্দ, ধর্ম হয় মানবিকতার। নানা ভাই এটা শুনে বলে, আমাদের সব ভগবানের হাতে হাতিয়ার কেন? অসুরদের বিনাশ করার জন্য। তখন অসুর ছিল আর এখন এসব জঙ্গিরা। তার বন্ধু বলে, তুই একদম পক্ষপাতী হয়ে গিয়েছিস। এই সময় অনন্যা বাড়ি পৌঁছালে তারা তাকে তাদের কথা শোনায়। নানা অনন্যাকে বলে, আমি নাকি পক্ষপাতী? ওই আজিজকে মনে আছে? ডোংরাতে থাকে যেই ছেলে, ওই মুসলিম ছেলেকে আমি ট্রেন করছি স্টেট লেভেলের চ্যাম্পিয়নশিপের জন্য। ক্লাবে কত হিন্দু ছেলে আছে, কিন্তু সবাইকে সাইড করে আমি তো ওই মুসলিম ছেলেরই হাত ধরেছি, তাই না? নানার বন্ধু তখন জিজ্ঞেস করে, কেন করেছিস বল? নানা তখন বলে, বাকিদের মতো এমনি ঘুরে বেড়ায় না, ও কিছু করতে চায় বক্সিং নিয়ে। ওর জীবনের লক্ষ্য হলো ভালো বক্সার হওয়া, এজন্যই তাকে সুযোগ দিয়েছি। নানার বন্ধু বলে, এর মানে বক্সিং তোর ধর্ম হয়ে গিয়েছে, তাই তো? যাক, তো এরপরই শুরু হয় স্টেট চ্যাম্পিয়নশিপ বক্সিং কম্পিটিশন, যেখানে প্রথমবারের মতো আজিজ আলী মুম্বাইকে রিপ্রেজেন্ট করতে চলেছে। আজিজের বিপক্ষে ছিল আগের বছরের স্টেট চ্যাম্পিয়নশিপের সিলভার মেডেল উইনার। তো দেখা যায় এই ম্যাচে আজিজ জিতে যায়। সে অনন্যাকে তখন কল দিয়ে বলে, আজ নানা ভাই তাকে তুফান বলেছে। এই সময় এক ছেলে এসে আজিজকে বলে, এখানকার মুম্বাইয়ের ডাক্তার ছাড়া অন্য কোনো জায়গার ডাক্তারকে কল করা অ্যালাউড না। আজিজ বলে, ফ্যামিলি ডাক্তার আমার ইনি। তো সেকেন্ড ম্যাচেও আজিজ জিতে যায়। কোয়ার্টার ফাইনালে জয়লাভ হয় তার। টিভিতে নিউজ রিপোর্টিং হতে থাকে আজিজ আলীর। আজিজ আলীর থেকে সে সবচেয়ে বেশি ফেমাস হয়েছে তার কোচ নানা প্রভুর দেয়া নাম তুফানে। তাকে সবাই তুফান বলেই চিনতে থাকে। বাড়িতে বসে আজিজ আর নানার ইন্টারভিউ দেখছিল নানার বন্ধু আর অনন্যা। রিপোর্টার নানাকে জিজ্ঞেস করে যে কি খাওয়ান আপনার স্টুডেন্টকে? নানা জবাব দেয়, কখনো কখনো তো আমার গালি খায় আর মুড খারাপ হলে
থাপ্পড়ও খায়। রিপোর্টার তখন জিজ্ঞেস করে, কোথা থেকে এনেছেন আপনি উনাকে? নানা ভাই বলে, কোথা থেকে এসেছে সেই কথা যেতে দিন, কোথায় যাবে সেটা জিজ্ঞেস করুন। তো একে একে সেমিফাইনালেও জয়লাভ করে আজিজ। একদিন পেপারে তার ছবি ছাপলে সে সেটা নিয়ে অনন্যাকে দেখায়। আজিজের জয়ের খবর পেয়ে তো তার পুরো মহল্লায় পার্টি হয়। পার্টি শেষে রাতে আজিজ আর অনন্যা গল্প করছিল। অনন্যা তখন জিজ্ঞেস করে, এখন তোমার সেই বদমেজাজি টিচার কেমন আছে? আজিজ বলে, ডাক্তার সাহেব, ওনাকে এখন বদমেজাজি বলো না, উনি এখন আমার স্যার। তখন অনন্যা বলতে থাকে, সেদিন তো খুব তাকে বোকা বদমেজাজি বলেছিলে। আজিজের উত্তরে বলে, আর আপনিও তো আমাকে সেদিন অর্ধেক ট্রিটমেন্ট দিয়ে বাইরে বের করে দিয়েছিলেন, তো আমি ভেবেছিলাম আপনিও বদমেজাজি। অনন্যা বলে, আমি বদমেজাজি? তুমি আমার সম্বন্ধে এমন ভাবো? আজিজ বলে, না না, এখন আপনাকে বদমেজাজি ভাবি না, ধীরে ধীরে বুঝতে পেরেছি যে আপনি অন্য রকম। তখন অনন্যা জিজ্ঞেস করে, কি রকম আমি? আজিজ জানায়, আপনি অনেক ভালো। তো তারা দুজনেই তখন নেশার ঘরে ছিল। তো হঠাৎই তারা একে অপরের কাছে চলে আসে। অনন্যা বলে, আজিজ, তুমি আমাকে যা বলতে চাও বলতে পারো। আজিজ বলে, ডাক্তার সাহেব, এখন নয়, যখন আমি কিছু একটা হয়ে যাব তখন বলবো। তো ফাইনালের আগেই আজিজ অনন্যার সাথে ফোনে কথা বলছিল। পাশ থেকে তখন একটা ছেলে এসে বলে, লেডি ডাক্তার তাই না? নানা ভাই আজিজের কাছ থেকে ফোন নিয়ে তখন অনন্যাকে বলে, তোমার সাথেও পরে কথা বলবে, এখন ম্যাচ শুরু হবে, দোয়া করো ওর জন্য। নানা ভাই তো আসলে বুঝতে পারে না যে এটা তার মেয়েই ছিল। আর ছেলেটা তখন নানা ভাইকে বলে, বললাম না স্যার, ওর গার্লফ্রেন্ড ছিল এটা। নানা ভাই তখন আজিজকে ম্যাচের উপর ফোকাস করতে বলে। তো ফাইনাল ম্যাচে আজিজের বিপক্ষে ছিল ন্যাশনাল চ্যাম্পিয়ন ধর্মেশ, যা আজ পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। তো ম্যাচ শুরু হলে প্রথম দিকেই আজিজ ধর্মেশের পাঞ্চ খেয়ে নিচে পড়ে যায়, কিন্তু বাকি স্টেজগুলোতে আজিজের পারফরমেন্সগুলো ভালো হতে থাকে। ধর্মেশ আর আজিজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, যাতে শেষমেশ আজিজই জয়লাভ করে আর স্টেট চ্যাম্পিয়নের খেতাব জিতে নেয়। সে তো আজ খুবই খুশি ছিল। রিপোর্টার তখন নানা ভাইয়ের কাছে তার অনুভূতি জিজ্ঞেস করে। নানা ভাই বলে, তুফান এখন থামার নয়, একদিনও ন্যাশনাল লেভেলে খেলবে আর অলিম্পিকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। তো এদিকে বাড়িতে বসে এই পুরো ম্যাচ দেখছিল অনন্যা, আর আজিজের জয়ে সেও ভীষণ খুশি হয়। রাতে হোটেল রুমে বসে আজিজ আর নানা ভাই ড্রিঙ্ক করছিল। নানা ভাই আজিজের কাছে তার ফোন ফেরত দিয়ে বলে, মেয়েটাকে তোদের এলাকায় থাকে? আজিজ বলে, না, আমাদের এলাকায় কাজ করে। নানা ভাই তখন বলে, এমনি শুধু মেলামেশা নাকি সিরিয়াস সম্পর্ক? আজিজ জানায়, সিরিয়াস সম্পর্ক, আমি তো তার জন্য মরতেও পারি। এটা শুনে নানা ভাই তাকে বলতে থাকে, আর মরা বা মারার এখানে কি আছে? তুই যদি ওই মেয়ের জন্য জান দিস, 2 দিন মেয়েটা কান্না করবে, আর তৃতীয় দিন কাউকে বিয়ে করে চলে যাবে। তাই জান দেওয়ার দরকার নেই, তুই তাকে ভালোবাসা দে। সেও তো তোর আল্লাহর কাছে দোয়া করেছিল তোর জেতার জন্য, তাই না? আজিজ বলে, ও হিন্দু স্যার, বক্সিং করার জন্য সে আমাকে জোর করেছিল, আমার মনে তার জন্য অনেক সম্মান রয়েছে। এইসব শুনে নানা ভাই বলে, কি করছিস তুই? এমন গড়বড় করিস না, হিন্দু মেয়ের সাথে এসবে জড়াস না, সম্মান আছে না একটা। তাই বলছি, এই মামলা সম্মানের সাথে দাফন দিয়ে দে এখনই, ভালোই ভালোই বের হয়ে যায় ঝামেলা থেকে, নাহলে ফেসে যাবি। আজিজ বলে, স্যার, এমনটা কিভাবে করব? সিরিয়াস ম্যাটার, তার প্রতি আমার ভালোবাসা রয়েছে। নানা ভাই তখন জিজ্ঞেস করে, কি করে মেয়ে? আজিজ জানায়, সে একজন ডাক্তার। এটা শুনে নানা ভাই বলতে থাকে, তোর মতো একটা ছেলে ডাক্তার মেয়ে জুটালি কি করে? আজিজ তখন বলতে থাকে, আসলে আমাদের এরিয়াতে এসপি হসপিটাল আছে, সেখানেই সে কাজ করে। কয়েক মাস আগে আমার মাথায় চোট লেগেছিল, তখন আমি তার কাছে গিয়েছিলাম। তখন সে একটু রেগেই গিয়েছিল আর আমাকে তো চেম্বার থেকেই বের করে দিয়েছিল। কিন্তু তারপরে ধীরে ধীরে সবকিছু শুরু হলো। আমাদের মধ্যে অনেক ভালোবাসা রয়েছে, আমরা তো বিয়েও করে নিব। তো এই সব কথা শুনে এবার নানা ভাইয়ের মনে তো সন্দেহের জন্ম নেয়। সে এবার মেয়ের নাম জিজ্ঞেস করে। আজিজ জানায়, অনন্যা। এটা শুনেই নানা ভাই বলে, অনন্যা প্রভু? আজিজ বলে, হ্যাঁ স্যার, আপনি কি চেনেন তাকে? নানা ভাই তো এবার রেগে আজিজকে গালি দিয়ে দেয় আর তাকে জোরে একটা চড়ও বসিয়ে দেয়। আজিজ তো কিছুই বুঝতে পারে না। নানা ভাই তখন আজিজকে বলে, শেষমেশ আমার ঘরেই হাত দিলি, আমার মেয়েকে ফাঁসাচ্ছিস? আজিজ তখন অবাক হয়ে বলে, স্যার, আমি সত্যিই জানতাম না যে সে আপনার মেয়ে। কিন্তু নানা ভাই তখন কিছুই শোনে না, সে আজিজকে রুম থেকেই বের করে দেয়। এরপরে বাইরে এসে আজিজ পায়চারি করছিল, তখনই তার কানে নানা ভাইয়ের দেয়া গালিগুলো বাজছিল। অনন্যা তখন আজিজের সাথে দেখা করতে চলে আসে। আজিজ তাকে জিজ্ঞেস করে, আমাকে তুমি কেন বলনি যে তুমি নানা স্যারের মেয়ে? অনন্যা বলে, কেন, কি করেছে বাবা? আজিজ তখন বলে, সে আমাকে হারামি বলেছে, আমাকে ধোকাবাজ বলেছে, বলেছে যে আমি নাকি তোমাকে ফাঁসিয়েছি।
পেয়েছি। অনন্যা তখন আজিজকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, আমি তোমাকে বলতে চেয়েছিলাম আজিজ, কিন্তু যদি আগে বলে দিতাম তাহলে সব সম্পর্ক ভেঙে যেত। আজিজ বলে, সব তো ভেঙেই গেছে, আর কি কিছু বাকি আছে? এরপরই সে রাগ করে সেখান থেকে চলে যায়। পরদিন সকালেই নানা ভাই হোটেল থেকে নিজের বাড়িতে আসে। অনন্যা তখন নানা ভাইকে বলে, বাবা আজিজ এসেছিল, তোমাকে ওর থেকে মাফ চাইতে হবে। তুমি এসব কি বলেছো ওকে? কিন্তু নানা ভাই তো তা করতে চায় না। অনন্যা বলে, টিভিতে তো খুব বলছিলে আমার বাচ্চা আমার বাচ্চা, এখন কি হলো? নানা ভাই তখন বলে, ধোকা হয়েছে আমার সাথে, সে তার জাত দেখিয়ে দিয়েছে, আমার ঘরেই হাত দিয়েছে সে। তখন অনন্যা বলে, সে হাত দেয়নি, আমিই তাকে ভালোবেসেছি। নানা ভাই এটা শুনে বলে, ভালোবাসা? এটাকে লাভ জিহাদ বলে। আজ তোর সাথে বিয়ে করবে, এরপর আরো 3 বউ নিয়ে আসবে, তখন কি করবি তুই? ওর বাড়িতে কাপড় চোপড় ধুবি? অনন্যা বলে, আজি যেমন ছেলে নয় বাবা, তুমি ওকে চিনতে ভুল করছো। নানা ভাই তখন বলতে থাকে, মনে আছে তো তোর মা সুমতিকে ওদের ওই লোকেরাই বোম লাগিয়ে মেরে ফেলেছিল, তার সাথে সংসার করবি তুই? অনন্যা তখন বলে, আজিজ তো বোম লাগায়নি বাবা। নানা ভাই তখন বলতে থাকে, ওই আজিজ আকরাম সবই এক, পুরো কমই খারাপ ওদের। এটা শুনে অনন্যা বলে, তোমার চিন্তা ভাবনাই খারাপ বাবা। নানা ভাই তখন তার মেয়েকে একটা চড় বসিয়ে দেয়। তখনই অনন্যা বলে ওঠে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। নানা ভাই তখন তাকে বলে, তো যা তুই বের হয়ে যা বাড়ি থেকে। এরপরই অনন্যা বাড়ি থেকে বেরিয়ে আজিজের সাথে দেখা করে। তার একটা ছোট হোটেলে রাতের খাবার খাচ্ছিল। আজিজের বন্ধু মুন্নাও সেখানে ছিল। খেতে বসে হঠাৎই অনন্যা কান্না করে দেয়। এরপর সে আজিজের বাড়িতেই রাতটা কাটায়। সকাল হলে আজিজ জগিং করতে চলে যায়। তখন আজিজের ঘরে অনন্যা একাই ছিল। সেই সময় কিছু লোক আর মহিলা তাদের ঘরে চলে আসে। অনন্যা তাদের জিজ্ঞেস করে, আপনাদের কি কিছু প্রয়োজন ছিল? তো এমন সময় আজিজও আসে। সে এসেই তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন একজন মহিলা বলে, কাল রাতে সবাই নিচে কথা বলছিল যে আজিজ নাকি বিয়ে করেছে, দাওয়াত তো দিল না কাউকে। আজিজ বলে, এমন কিছু তো হয়নি। মহিলাটি তখন বলে, এটা তো আমি বুঝি, বাকি লোকেদেরকে কে বোঝাবে? মহিলাটি এরপর অনন্যার নাম জিজ্ঞেস করে। অনন্যা তার পুরো নাম অনন্যা প্রভু বলে জানায়। এটা শুনেই মহিলাটি বলে, আমিনা অথবা আমনা রেখে দেব তোমার নাম। আমিনা নামটা কেমন লাগছে? আজিজ তখন মহিলাটিকে জিজ্ঞেস করে, কেন? মহিলাটির স্বামী বলে, সবার সাথে থাকতে হলে সবার মতো করেই থাকতে হবে। ও যদি কালেমা না পড়ে তাহলে বিয়ে কি করে হবে? বিয়েতে কালেমা পড়ার সূত্রে আমিনা তো হতেই হবে, অর্থাৎ তাকে মুসলমান হতে হবে। আজিজ বলে, কোনো আমিনা হবে না সে, তোমরা এখন এখান থেকে বের হও। মহিলাটি বলে, আজিজ এটা ভদ্রলোকের মহল্লা, এখানে থাকতে হলে এভাবেই থাকতে হবে, না হলে বাইরে বাসা দেখো। আজিজ আর অনন্যা তখন নতুন বাসা দেখতে চলে আসে। দালাল বলে, এখানে ফ্ল্যাট অনন্যার নামে রেন্ট দেয়া হবে। সবকিছু ফাইনাল করার আগে সে তাদের এটাও বলে যে তারা যেন কাউকে নিজেদের নাম না বলে, আর যদি বলতেই হয় নাম তাহলে যেন অর্জুন প্রভু বলে। অনন্যা বলে, নাম আমরা পাল্টাবো না। দালাল তখন বলে, এটা হিন্দু সোসাইটি, তো মুসলিম অ্যালাউড না এখানে। অনন্যা এটা শুনে বলে, ঠিক আছে, আমাদের তাহলে এই বাসাও চাই না। এবার তারা একটা বড় অ্যাপার্টমেন্ট দেখতে আসে। মুন্না বলে, আজু ভাই, এখানে যদি তুমি একটা জিরাফও রাখো কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আজিজ তখন মুন্নার কাছে ভাড়া জিজ্ঞেস করে। মুন্না বলে, সেটা নিয়ে টেনশন করো না, তোমরা নিশ্চিন্তে থাকো। ব্রোকারের কাছে এ নিয়ে জিজ্ঞেস করলে সে বলে, জাফর ভাই রিকোয়েস্ট করেছে, তাই এখানে নিশ্চিন্তে থাকুন, না হলে এমনিতে তো ভাড়া 80,000 আর 8 লাখ ডিপোজিট। আপনার থেকে কি টাকা নিব আজিজ ভাই, আপনি নিশ্চিন্তে থাকুন তো। কিন্তু আজিজ বাসাটা নেয় না। রাতে মুন্না বলে, যদি তোর কোনো সমস্যা না থাকতো তাহলে ওই মুহূর্তে 8 লাখ টাকা আর 80,000 ভাড়া ডিপোজিটের ব্যবস্থা করে আসতাম। আজিজ তখন রাগে ফুঁসতে থাকে। সে মুন্নাকে বলে, অনন্যা নিজের সবকিছু ছেড়ে আমার কাছে এসেছে, আর আমি এখানে ওর থাকার জন্য ব্যবস্থাও করতে পারছি না, আর আমি এইভাবে জাফর ভাইয়ের কাছ থেকে সাহায্য নিতে চাচ্ছি না। তো পরদিন সকালেই আজিজ একটা মেয়েদের হোস্টেলে অনন্যার থাকার ব্যবস্থা করে। অনন্যা তখন তাকে ন্যাশনাল ম্যাচে ফোকাস করতে বলে। ন্যাশনাল ম্যাচ টুর্নামেন্ট শুরুও হয়। ম্যাচ শুরুর আগে মালিক নামের এক লোক তার সাথে দেখা করতে আসে। মালিক বলে, তোর ম্যাচ আমি দেখেছি, দেখেই আমার খুব পছন্দ হয়েছে তোকে। তুই যদি ম্যাচ জিতিস তাহলে তো তোকে দিবে পিতলের একটা কাপ। মোটা পয়সা কামানো যায় ম্যাচ হেরে, তাই ম্যাচটা হেরে যা, অনেক টাকা পাবি। এই বলে মালিক নামের লোকটি তার ব্যাগ থেকে টাকা বের করতে থাকে, যাতে আজিজ ইচ্ছে করেই ম্যাচ হেরে যায়। মালিক তখন 12 লাখ টাকা দিতে চায়, আর বাকি 6 লাখ পরে। সেই ম্যাচটা দেখা যায় আজিজ ইচ্ছে করেই হেরে যায়। সেভাবে যে টাকা দিয়ে হয়তো সেবার নিজের সংসার সাজাতে পারবে, কিন্তু এয়ারপোর্টে গেলে সে নিউজে দেখে তাকে 5 বছরের জন্য ব্যান করে দেয়া হয়েছে বক্সিং থেকে। তার মালিকের কাছ থেকে টাকা নেয়ার সিসিটিভি ফুটেজ লিক হয়ে গিয়েছিল, যার ফলে তার সকল ফ্যান অনেক আশাহত হয়েছে। নানা ভাইয়ের সাথেও সাংবাদিকরা যোগাযোগ করার চেষ্টা করে এই বিষয়ে কথা বলার জন্য, কিন্তু নানা ভাই তো আজিজের ওপর তখন আরো বেশি রেগে যায়।
আজিজ তখন অনন্যার হাসপাতালে গিয়ে নার্স ডিসুজার কাছে অনন্যার খোঁজ করে, কিন্তু নার্স বলে যে সে জানে না সে কোথায় আছে। আজিজকে সে বলে যে গেম তোকে নাম দিল, সম্মান দিল, ওই গেমের তুই মিস ইউজ করলি। আজিজ বলে আর কোনো রাস্তা ছিল না যে আমার কাছে। এই সময় অনন্যার সাথে আজিজের দেখা হয়, কিন্তু অনন্যা তো তার সাথে কথাই বলতে চায় না, কারণ তার কাছেও এই নিউজ পৌঁছে গিয়েছিল। আজিজ তখন তাকে বোঝায় যে আমাদের টাকার প্রয়োজন ছিল, তাই আমি এমনটা করেছি। অনন্যা বলে টাকার যদি এতই প্রয়োজন ছিল তবে আমি কোনো বড় লোকের সাথে টাকার বিনিময়ে রাত কাটাতে পারতাম। এ কথা শুনে তো আজিজের খুব খারাপ লাগে। অনন্যা তখন বলে কি খারাপ লাগছে তোমার? আমারও খারাপ লেগেছিল যখন ওই নিউজটা আমি দেখেছিলাম। এরপরে বেশ কিছুদিন অনন্যার সাথে আজিজের কথা হয় না। একদিন সকালে মুন্না এসে অনন্যাকে বলে যে ওই বেটিং এর কাজটা আসলে মুন্না করিয়েছিল। এর আগে অনেক টাকা উসুলের কাজ এসেছিল, কিন্তু আজিজ সেগুলোকে না করে দেয়। কিন্তু টাকার অনেক প্রয়োজন ছিল দেখে মুন্না এই বেটিং এর টাকাটা আজিজের তরফ থেকে একসেপ্ট করে নেয়। আজিজ তো সেখানে জিততেই গিয়েছিল প্রথমে, তবে সব ভুল আমার, তাই আর ওর সাথে রাগ করে থেকো না, ওর সাথে দেখা করো, না হলে ও মারা যাবে। অনন্যা তখন আজিজের সাথে দেখা করতে আসে। সে আজিজকে বলে তোমাকে তো আমি বলেছিলাম যে আমরা একসাথে বাঁচবো, একসাথে থাকবো, এই কথাগুলো তো হয়েছিল আমাদের, তাই না? আজিজ বলে হ্যাঁ হয়েছিল। অনন্যা তখন বলে তাহলে আমি এমন কি চাইলাম আর কি করলাম যে তুমি এইরকম ডিসিশন নিয়েছিলে? আমি ভেবেছিলাম আমি তোমার শক্তি, কিন্তু তুমি তো আমাকে তোমার দুর্বলতা বানিয়ে ফেললে। আমি কি সত্যিই সঠিক মানুষকে পছন্দ করেছি? আজিজ তখন বলে তুমি আসলে একটা ইডিয়েট মানুষকে পছন্দ করেছ। আমি সত্যিই শেষ হয়ে যাব যদি তুমি আমার থেকে দূরে চলে যাও। তো পরদিনই অনন্যা আর আজিজ নানা ভাইয়ের বন্ধু আর নার্স ডিসুজার সাক্ষীতে কোর্ট ম্যারেজ করে নেয়। বিয়ের পর তারা নার্স ডিসুজার বাড়িতেই ভাড়া থাকতে শুরু করে। অনন্যা আর আজিজ একটা লোন নিয়ে গাড়িও কিনে নেয়, সেটাই রেন্টাল সার্ভিস দিয়ে আজিজ ইনকাম করতে শুরু করে। তাদের এভাবেই সুখের জীবন চলতে থাকে। একটা সময় পরে অনন্যার সন্তানও হয়। এরপরই অনন্যা তার বাচ্চাকে নিয়ে নানা ভাইয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু নানা ভাই তো দরজাই খোলে না। এরপরই আমাদের 5 বছর পরের দৃশ্য দেখানো হয়। আজিজ আর অনন্যার মেয়ে মায়েরা কলিং বেলের আওয়াজ শুনে দরজা খোলে। নার্স ডিসুজাও দরজায় কে এসেছে সেটা দেখতে আসে। কুরিয়ারের লোক এসে তখন ন্যাশনাল বক্সিং ফেডারেশনের একটা ফাইল ডিসুজার হাতে দেয়। ডিসুজা মায়েরাকে বলে এটা অনেক ইম্পর্টেন্ট কাগজ, আর এটা যেন সে তার বাবাকে দিয়ে আসে। মায়েরা তখন কাগজটা নিয়ে তার বাবা আজিজকে দেয়। আজিজ এই 5 বছরে নিজের সুঠাম দেহ হারিয়ে ফেলেছিল, তার ওজন এখন আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। তাই বক্সিং ফেডারেশনের কাগজ পেয়েও সে সেটার উপর গুরুত্ব না দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। আজিজ এখন একটা ট্রাভেল এজেন্সি চালায়। তো বাড়ি ফিরলে অনন্যা তাকে ন্যাশনাল বক্সিং ফেডারেশনের সেই লেটারটা দেয়, কিন্তু আজিজ তাকে বলে আমি কি করব এই লাইসেন্স কালেক্ট করে? বক্সিং করার টাইম চলে গেছে। তুমি তো এমন ভাবে বলছো যেন পুরো দুনিয়া এই আজিজ আলীর জন্য ওয়েট করছিল যে কবে সে আসবে আর বক্সিং করবে। বাকি বক্সারদের থেকে বয়সে বড় হয়ে গিয়েছি, আমি ভারী হয়ে গিয়েছি, কিভাবে পারবো আমি? আর আমি ওখানে কি মুখ নিয়ে যাব? অনন্যা বলে এমনটা ভাবো যে কতদিন মুখ লুকিয়ে রাখবে। নিজের সম্মান নিজের হাতে থাকে আজিজ। কিন্তু আজিজ বলে বক্সিং এর টাইম চলে গেছে। অনন্যা এরপরেও নিজে একা একা বক্সিং ফেডারেশনে যায় সেই লাইসেন্স কালেক্ট করার জন্য। সেখানকার লোক বলে এখন এই লাইসেন্স দিয়ে কি করবে সে? দেয়ালে টাঙিয়ে রাখবে? অনন্যা বলে না, সে আবারও বক্সিং চালু করবে। লোকটা বলে বক্সিংকে তো ও বেচে দিয়েছিল। এর জবাবে অনন্যা বলে সে তার ভুল বুঝতে পেরেছে, 5 বছর শাস্তিও ভোগ করেছে। এইসব শুনে লোকটি বলতে থাকে ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, লাইসেন্স দিয়ে দেওয়া হবে আপনাকে। তো লাইসেন্স নিয়ে অনন্যা বাড়ি ফেরার পথে স্টেশনে হঠাৎই বিস্ফোরণ শুরু হয়। মানুষের পায়ে তখন পদদলিত হয়ে অনন্যা সেখানেই মারা যায়। আজিজ রাতে সেই জায়গায় আসে অনন্যার খোঁজ করতে, কারণ অনন্যাকে সে খুঁজে পাচ্ছিল না। পুলিশকে অনন্যার ছবি দেখালে তারা তাকে এবার অনন্যার লাশের কাছে নিয়ে যায়। এটা দেখেই তো আজিজ একদম কান্নায় ভেঙে পড়ে। শবদাহের সময় সেখানে আজিজের কাছের প্রায় সবাই উপস্থিত ছিল, এমনকি জাফর ভাইও। আর অনন্যার বাবা শ্মশানঘাটের বাইরে থেকে তার মেয়ের সব পুড়তে দেখছিলেন। এরপর থেকে আজিজ অনন্যার স্মৃতি মনে করেই দিন পার করতে থাকে। সে অনন্যার শেষ ইচ্ছা পূরণ করতে এবার বক্সিং এ ফেরার সিদ্ধান্ত নেয়। প্রায় 5 বছর পর সে নানা ভাইয়ের সাথে দেখা করতে আসে। নানা ভাইকে তার কোচ হওয়ার রিকোয়েস্টও করে, কিন্তু সে বলে যে সে বক্সিং ছেড়ে দিয়েছে। আর আজিজ বক্সিং ক্লাবে গেলে তাকে প্রথমে কেউ তার পুরনো কলঙ্কের জন্য নিতেও চায় না। এর সাথে তার হেভিওয়েট বাধা হয়ে দাঁড়াচ্ছিল। 3 মাস পরে স্টেট চ্যাম্পিয়নশিপ আছে, কিন্তু এরপরও আজিজ একটা সুযোগ চায়। আজিজ এই 3 মাসের মধ্যে নিজেকে প্রিপেয়ার করে ফেলে। এরপরই ন্যাশনাল ম্যাচের জন্য দিল্লি চলে যায়। তবে সেখানে যাওয়ার আগে তার মেয়ে তাকে শুরুতে দেখানো সেই পুতুলটা দেয় আর বলে মা তোমাকে চ্যাম্পিয়ন বানিয়ে দিবে বাবা। তো দিল্লিতে ন্যাশনাল বক্সিং ম্যাচের জন্য গেলে লিফটে আজিজকে দেখে অবাক হয়ে যায় তার কাছে 5 বছর আগে স্টেট চ্যাম্পিয়নশিপে হেরে যাওয়া ধর্মেশ। আর এদিকে নানা ভাই অবশেষে আজিজ আর অনন্যার মেয়ে মায়েরার সাথে দেখা করে। এদিকে বক্সিং ম্যাচের আগে আজিজকে অনেক টিপ্পনি শুনতে হয় তার আগে সেই ভুলের জন্য।
ফাইনালে যাওয়ার সিলেকশন ম্যাচও শুরু হয়ে যায়। আর দেখা যায় সেই ম্যাচে জাজ হিসেবে ছিল ধর্মেশ। আজিজ ম্যাচ বেশ ভালো খেললেও ধর্মেশ ফাইনালে যাওয়ার জন্য আজিজকে সিলেক্ট করে না। রাতে ধর্মেশের হোটেল রুমে নানা ভাই আসে। নানা ভাই আগে ধর্মেশেরও ট্রেনার ছিল, তো সে তাকে বলে আজিজ হেরে গিয়েছে, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। ধর্মেশ বলে, আমি রেফারির সাথে সেটিং করে পুরো গেম আসলে পাল্টে দিয়েছিলাম, যার ফলে আজিজ হেরে গিয়েছে। পরক্ষণে আমরা বুঝতে পারি আসলে নানা ভাই ধর্মেশের কাছে গিয়েছিল তার মুখ থেকে সত্যটা বের করে রেকর্ড করতে, যাতে আজিজ ফাইনালে খেলতে পারে, কারণ সে বুঝে গিয়েছিল ধর্মেশ কোনো গড়বড় করেছে। তো কমিটির সামনে নানা ভাই সেই ভয়েস রেকর্ডিং সাবমিট করতেই ধর্মেশ ধরা পড়ে যায় এবং তাকে ব্যান করে দেয়া হয়। নানা ভাই এবার আজিজকে গিয়ে জানায় যে তার ফাইনালে সিলেকশন হয়ে গেছে। এরপরই ফাইনালে পৃথ্বীরাজের বিপক্ষে লড়ে আজিজ। এবার ম্যাচে আজিজের কোচ হিসেবে থাকে নানা ভাই। নানা ভাই তাকে বলে, পৃথ্বীরাজ মেডেলের জন্য লড়ছে আর আমরা অনন্যার জন্য, তাই তোমাকে তোমার সর্বোচ্চটা দিয়ে লড়তে হবে। প্রথম 2 স্টেজে আজিজ যতটা ভালো না করলেও লাস্টে এসে সে অনেক ভালো পারফর্ম করে, ফলে সে সেবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে যায়। আর এতে তো সে সহ সবাই খুশি ছিল। অবশেষে সে তার স্ত্রী অনন্যার স্বপ্নও পূরণ করতে সক্ষম হয়েছে, আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো একজন গুন্ডা থেকে ফেমাস বক্সার হওয়ার এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।